পার্সেন্ট কথাটির অর্থ হলো প্রত্যেক 100 এর জন্য, অর্থাৎ শতকরার সংজ্ঞা এমনভাবে দেওয়া যেতে পারে যে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর 100 এবং ওই ভগ্নাংশের লবকে রেট অফ পার্সেন্ট বলা হবে। অর্থাৎ 20% কথাটিকে ভগ্নাংশ আকারে লিখলে 20/100 এইভাবে লেখা হয়। এখানে 20কে প্রতি 100 ভাগের 20 ভাগ বলা হয়, অর্থাৎ 20কে রেট অফ পার্সেন্টেজ বলা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, কোনো ব্যবসায়ী 60% ব্যবসায় লাভ করেছেন, অর্থাৎ তিনি প্রত্যেক 100 টাকার জন্য 60 টাকা লাভ করেছেন। তিনি যদি 500 টাকা ব্যবসা করতেন তবে তিনি মোট লাভ করতেন 5টা 60-এর যোগফল, অর্থাৎ 300 টাকা। সহজভাবে ক্যালকুলেশনের জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 500 এর 60% সমান 500 গুণিতক 60/100, কাটাকাটি করলে হবে সেই একই 300 টাকা। প্রথমে কষে দেখি 11 শতকরা চ্যাপ্টারে প্রথম একের দাগের অঙ্কটা আছে আমাদের। কি আছে? আমার কাছে 50 টাকা আছে, এই 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। তাহলে আমার কাছে টাকা ছিল 50 টাকা, তাহলে পেন কিনতে খরচ করব, তাহলে পেন কিনতে খরচ করছি ক টাকা না 50 টাকার কত টাকা 12%, মানে এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে 50 ইন্টু পার্সেন্টেজ উঠালে বাই 100, তাহলে হবে এই টাকাটা হবে সমান, একটু কাটাকাটি করলে হবে কত 2×6, তাহলে হবে 6 টাকা। তাহলে অতএব কি লিখবে যে আমি 6 টাকার পেন কিনলাম। দুই থেকে অঙ্কটা আছে, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দামটা কত হবে? তাহলে 120% কর দিতে হচ্ছে। তাহলে আমি দুই দাগের অঙ্কটা কীভাবে করবো? তাহলে বিদেশে দামটা হচ্ছে 3 লাখ টাকা, মানে এই টাকাটা। এবার কর কত দিতে হচ্ছে? কর দিতে হবে 120%, মানে এই টাকাটা 120%, তাহলে সেটা কত হবে? তাহলে 3 লাখ, এই 3 লাখ এর 120%, 120% মানে 120/100, একটু কাটাকাটি আমরা করে নেব। ব্যাস, তাহলে অ্যান্সারটা হবে 12×3 = 36 আর 4টা 0, তাহলে এখানে 6 এখানে 3, তাহলে টোটাল হবে, তাহলে এখানে দামটা কত হবে? তাহলে এখানে দামটা হবে, এখানে দাম কত হবে যোগ করে নেব আমরা। তাহলে এইটা বিদেশে দাম ছিল আর কর দিতে হচ্ছে এই টাকাটা, তাহলে টোটাল কত না টোটাল হবে 6,60,000 টাকা, তাকে এইখানে মেশিনটির দাম হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো যে এখানে মেশিনটির দাম 6,60,000 টাকা। 3 দাগে 4টা অঙ্ক আছে একই রকম, হিসাব করে মান লিখতে বলেছে। তাহলে আমি 4 দাগেরটাই করছি, মানে 3 দাগের 4 এটা করছি। কি ছিল না 480 গ্রামের 200%, এই গ্রামের 200%, মানে এইটা সমান কত হবে? তাহলে এটাকে আমি যদি একটু সলভ করি তাহলে কত হবে? 480 গুণিতক 200% মানে 200/100, অবশ্যই এটা গ্রাম হবে। তাহলে কত হবে? একটু কাটাকাটি করব, তাহলে কত হবে 960, তাহলে এত গ্রাম। তাহলে 480 গ্রামের 200% হচ্ছে 960 গ্রাম। 4 তারিখের অঙ্কটা এখানে 3টা অঙ্ক আছে, আমি একটা করব, মানে 4-এর 3টা করব। তাহলে এটা কি আছে? প্রথমে 2 কিগ্রা 250 গ্রাম, 0.72 কুইন্টালের শতকরা কত অংশ। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একই এককে প্রকাশ করতে হবে।
তাহলে একই এককে কী করে প্রকাশ করব? প্রথমে 2 কেজি 250 গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করে নেব, এত কেজি। আর নিচে যে কুইন্টাল আছে, এই কুইন্টালটাকে আমরা কেজিতে করব। তাহলে কুইন্টালকে কেজিতে করলে আমরা 100 দিয়ে গুণ করতে হবে, আর পার্সেন্টেজের জন্য আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। দিয়ে একটু আমাদের সলভ করে নেব। তাহলে সলভ করলে হবে আমাদের এখানে, তাহলে এই দশমিকটা উঠিয়ে দিয়ে নিচে আমাদের 100 হয়ে যাবে। তাহলে কাটাকাটি একটু করলে এই 100 কেটে যাবে, আর এই দশমিকটা উঠিয়ে উপরে একটা 100 করে নিতে হবে। তাহলে এই 100 আর 100 কেটে যাবে, তাহলে থাকবে কত? 225 ডিভাইডেড বাই 72, এইটা থাকবে। তাহলে এইটাকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে হবে 25/8%। একটু আমরা এটাকে সিম্পলিফাই মিক্স ফ্র্যাকশনে করলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশে 3.118%। এটাই হচ্ছে আমাদের এর অ্যান্সার। 6 অঙ্কটা, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত দেওয়া আছে? 2:1। জলের মোট পরিমাণের হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে এটা বার করতে হবে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন এই অনুপাতটা দেওয়া আছে 2:1। এবার আমি যদি বলি তাহলে হাইড্রোজেন হবে, হাইড্রোজেনের আনুপাতিক ভাগহারটা হবে 2/2+1 এইটা, আর অক্সিজেনের আনুপাতিক ভাগহার হবে তাহলে 1/2+1। এবার যেহেতু একে পার্সেন্টেজে আমাদের প্রকাশ করতে হবে, তাই একে আমরা 100% দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 100% দিয়ে মাল্টিপ্লাই করে। তো এটাকে একটু আমরা সিম্পলিফাই করব, তাহলে কত হবে? 2/3 ইন্টু এত পার্সেন্ট। এটাকে একটু সিম্পলিফাই করলে কত হবে? 200/3% সমান হবে 66 হোল 2/3, এই পার্সেন্টেজটা। আর এইটাকে একটু সিম্পলিফাই করলে হবে 100/3%, মানে 33 হোল 1/3%। তাহলে হাইড্রোজেন শতকরা হবে এইটা 66 পূর্ণ 2/3, আর এটা হবে 33 পূর্ণ 1/3। 7 অঙ্কটা আছে আমাদের, হৃদয়পুরে একটি কারখানায় দৈনিক এতটি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক এতটি বোতল, ওই কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে দেখো উৎপাদন নিশ্চয়ই বৃদ্ধি হয়েছে, তাহলে বৃদ্ধি, আমাদের শতকরা বৃদ্ধির সূত্রটা হচ্ছে বৃদ্ধি বাই প্রাথমিক উৎপাদন ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই, বৃদ্ধিটা কত হয়েছে? বেড়ে হয়েছিল এইটা, আর আগে ছিল এইটা। এবার প্রাথমিক উৎপাদনটা নিশ্চয়ই 1,500 ছিল, ইন্টু 100% আমরা করব। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে আমাদের কত দাঁড়াবে? তাহলে 195 ডিভাইডেড বাই 1500 ইন্টু 100%। তো একটু কাটাকাটি করব আমরা, তো কাটাকাটি করলে 5 3 কাটবে, 5 3 15, আর 5 3 15, 5 9 45, আবার 3 দিয়ে কাটবে 13। তাহলে অ্যান্সার হবে 13%। তাহলে শতকরা বৃদ্ধি 13%। অ্যাকচুয়ালি বৃদ্ধি হচ্ছে 13%। যদি শতকরা বৃদ্ধি বলি আমরা, একটু ভুল লেখা হচ্ছে অ্যাকচুয়ালি। শতকরা বৃদ্ধি হলে, শতকরা বৃদ্ধি যদি আমরা লিখি তাহলে 13 একক হবে, আর যদি শুধু বৃদ্ধি বলি তাহলে 13% হবে অ্যান্সার, যে কোনো একটা লিখবে। আমাদের 8 অঙ্কটা আছে, সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যথাক্রমে এত 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 দিয়ে দিচ্ছে। এবার বলেছে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে। তাহলে নাইট্রোজেনের পরিমাণ দিয়েছে, নাইট্রোজেনের পরিমাণ এইটা দিয়েছে, অক্সিজেনটা এইটা, কার্বন ডাইঅক্সাইড। এবার টোটাল গ্যাস হচ্ছে 25 লিটার, তাহলে কোন গ্যাস কত আছে? তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এরকমভাবে করব, টোটাল যেহেতু 25 লিটার, তাহলে এরকমভাবে লিখবো 25 লিটার গ্যাসে, 25 লিটার গ্যাসে দিয়ে কমা দিয়ে লাইনটা ছাড়বো, দিয়ে লিখবো নাইট্রোজেন আছে, এরকমভাবে লিখতে হয় আর কি। তাহলে নাইট্রোজেন কত থাকবে? তাহলে 25 এর মানে ইন্টু 75.6%,
এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কত হবে 25 ইন্টু 7.6 ডিভাইডেড বাই 100 এত লিটার। তো একটু ক্যালকুলেশন আমরা যদি করি এরকমভাবে 25 4 যা 100, তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে অ্যান্সার হবে 18.9 লিটার। একই রকম অক্সিজেন থাকবে 25 ইন্টু 23.04 ডিভাইডেড বাই 100 এত লিটার। তো কাটাকাটি করে এটা একটু সিম্পলিফাই করে অ্যান্সার হবে 5.76 লিটার। একই রকমভাবে কার্বন ডাইঅক্সাইড থাকবে 25 ইন্টু, তাহলে এখানে কত 8 আছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে 1.36 ডিভাইডেড বাই 100 এত লিটার। তো একটু সিম্পলিফাই করলে হবে 0.34 লিটার। তাহলে নাইট্রোজেন আছে 18.9 লিটার, অক্সিজেন আছে 5.76 লিটার, আর কার্বন ডাইঅক্সাইড থাকবে 0.34 লিটার। আমাদের 9 দাগের অঙ্কটা আছে এরকমই। তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে 10% ও 5% ছাড় দিল। বইটির উপর লেখা দাম যদি 200 টাকা হয় তাহলে তৃষা মিলনদাকে কত টাকা দিল হিসাব করি। খেয়াল করে দেখো, টোটাল বইটার দাম লেখা ছিল 200 টাকা, পরপর দুবার ছাড় দিয়েছে। প্রথমে 10% ছাড় দিয়েছে, নেক্সট 5% ছাড় দিয়েছে। তাহলে অঙ্কটা কীভাবে হবে একটু দেখি। তাহলে প্রথমে অঙ্কটা আমাদের এরকম হবে, যদি বইটির দাম 200 টাকা, এবার 10% যদি ছাড় দেয়, 10% ছাড় দিলে বইটির দাম কত হবে? তখন বইয়ের দাম কত হবে? তাহলে 10% ছাড় দিচ্ছে মানে 200 থেকে কমে যাবে। তাহলে এরকমভাবে আমরা লিখবো যে 200 মাইনাস 200 এর মানে ইন্টু 10% মানে 10/100। কাটাকাটি করব, দুটো জিরো কাটবে, তাহলে 200 মাইনাস 20 মানে 180 রুপিস, 180 টাকা। এরপরে কি বলেছে? 5% ছাড় দিয়েছে। আবার যদি 5% ছাড় দিয়েছে, এখানে খেয়াল করে দেখবে এই যে 5% ছাড়টা এই 200 টাকার উপরে দেয়নি, দিয়েছে এই 180 টাকার উপরে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে বইয়ের দামটা কত হবে? তাহলে নিশ্চয়ই 180 থেকে কম হবে। তাহলে 180 মাইনাস 180 ইন্টু 5% মানে 5/100, 0 0 কাটবো আমরা, তাহলে 5 2 যা 10 2 9 মানে 171 এই টাকাটা। তাহলে ফাইনাল বইটার দাম মার্ক প্রাইস, বইটার দাম লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাকে 171 টাকাই দিয়েছিল। আচ্ছা, অঙ্কটা এইভাবে আমরা করতে পারি। আর একটা পদ্ধতি আছে, এই সূত্র যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে আরও খুব সহজে হবে। মানে পরপর দুবার ছাড় দিলে হবে পি ইন্টু 1 মাইনাস, এটা বিকল্প পদ্ধতি হিসেবে লিখে রাখো, বিকল্প পদ্ধতি 1 মাইনাস D1/100 ইন্টু 1 মাইনাস D2/100। তাহলে এখানে D1 মানে কোনটা? প্রথম ছাড়টাকে D1 ধরছি আর সেকেন্ড ছাড়টাকে D2 ধরছি, এটাকে D2 ধরছি। তাহলে দেখো অ্যান্সারটা বসিয়ে দেখো। আর এই পিটা কত? এই 200। তাহলে একটু বসিয়ে দেখো, 2 ইন্টু 1 মাইনাস 10 এইটা ইন্টু 1 মাইনাস 5/100। এটা ক্যালকুলেশন করে দেখবে 171 এই রুপিসটা আসবে। 10 দাগের অঙ্কটা এরকমই আছে। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো? এটা ত্রৈরাসিক পদ্ধতিতে বার করতে হবে, এটা বলে দিয়েছে। আচ্ছা, ত্রৈরাসিক পদ্ধতি বার করার জন্য আগে অঙ্কটাকে এরকমভাবে করে নেব, ধরে নেব যে ধরি প্রথমে বর্গক্ষেত্রের বাহুটা 100 একক, এইটা আমরা ধরে নেব। তাহলে তারপরে 10% যদি বৃদ্ধি পায়, বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, তাহলে নতুন যে বর্গক্ষেত্র হবে তার বাহুর দৈর্ঘ্যটা কত হবে? যদি 100 হয় প্রথমটা, তাহলে 10% বৃদ্ধি হলে কত হবে? 110 একক। এরপরে আমরা যদি ত্রৈরাসিক পদ্ধতিতে করতে চাই তাহলে কীভাবে করব? তাহলে প্রথমে ক্ষেত্রফলটাকে, এটা হচ্ছে বর্গ একক, তাহলে এখানে হবে ক্ষেত্রফল বৃদ্ধি,
সেটাই এককটা একই রকম হবে। তাহলে সেক্ষেত্রে কীভাবে করব, প্রথমে ক্ষেত্রফলটা বাহু ছিল 100, তাহলে তার ক্ষেত্রফল হবে 100 স্কোয়ার। তাহলে বৃদ্ধিটা কত হবে, আর সেকেন্ডটা ক্ষেত্রফল কত ছিল, এইটা স্কোয়ার, তাহলে বৃদ্ধি হবে 110 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, এইটাই হবে তার বৃদ্ধি। এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে কত হবে, তাহলে হবে এখানে 11 11 121, দুটো জিরো, আর এখানে একের পিঠে 4টা শূন্য, তাহলে করলে বিয়োগ করলে হবে 21, দুটো শূন্য, এত। আর এটাকে সলভ করলে হবে এইটা। এরপরে তাহলে শতকরা যেহেতু বার করতে বলছে, তাহলে 100তে এখানে কত হবে, ধরলাম এক্স হবে, ধরে নিচ্ছি। তাহলে ত্রৈমাসিক পদ্ধতিতে তাহলে কীভাবে করবে, 100 ধরে নিচ্ছি। তাহলে এর সাথে এইটা কি সম্পর্ক, ক্ষেত্রফল যত বাড়বে ক্ষেত্রফল বৃদ্ধিও ততটা হবে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এক্স ইকুয়াল টু, তাহলে এইটা ইন্টু, যেহেতু সরল সম্পর্ক তাহলে এইটা আগে হবে, তাহলে 100 ডিভাইডেড বাই একের পিঠে 4টা শূন্য, একটু সিম্পলিফাই 1 2 3 4, 1 2 3 4, 4টা কেটে গেল, তাহলে হবে অ্যান্সার হচ্ছে 21। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি 21%, তাহলে হবে ক্ষেত্রফল বৃদ্ধি, অতএব দিয়ে লিখবে ক্ষেত্রফল বৃদ্ধি 21%। আমার 11 দেখের অঙ্কটা কি আছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দেওয়ার 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 রুপিস ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল সেটা হিসাব করতে বলেছে। তাহলে 15% ছাড় দিয়েছে, এই কথাটার মানে হচ্ছে যে সে যদি কারেন্টের বিল যদি 100 টাকা হয়, কারেন্টের বিল যদি 100 টাকা হয়, তাহলে সে ছাড় পেয়েছে 15 টাকা। তাহলে এখানে আমি এরকমভাবে ঐকিক নিয়মে লিখব, ঘুরিয়ে লিখব কথাটা, মানে এত টাকা ছাড় পাওয়া যায়, এত টাকা ছাড় পাওয়া যায় 100 টাকা কারেন্টের বিলে। তাহলে এখানে যেহেতু আমাদের ঐকিক নিয়মে করব, তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায়, নিশ্চয়ই কম হবে, তাহলে 100/15 টাকা কারেন্টের বিলে। 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায়, তাহলে 100 নিশ্চয়ই বেশি হবে, ইন্টু 54/15, এত টাকা কারেন্টের বিলে। এটা একটু কাটাকাটি করলে আমাদের হবে 3 দিয়ে কাটবো, 3 5 15, 3 1 3 8, 5 20, তাহলে হবে 360 টাকা। তাহলে অতএব বিদ্যুতের বিলের পরিমাণ, বিদ্যুতের বিল 360 টাকা। 12 দেখের অঙ্কটা আমাদের এরকমভাবে আছে যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করতে হবে। এবার এই অঙ্কটা এরকমভাবে থাকে, আবার অনেকভাবে, কখনো আলু, কখনো ডাল, কখনো অনেক কিছু দিয়ে এইটা থাকতে পারে। তোমরা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে অঙ্কটা করতে হলে প্রথমে আমাদের এরকমভাবে ধরে নিতে হবে যে, ধরি আগে, মানে এই দাম বাড়ার আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, চিনি পাওয়া যেত, এটা আমাকে প্রথমে ধরে নিতে হবে। তাহলে চিনির দাম 20% বেড়েছে, চিনির দাম 20% বেড়েছে, অর্থাৎ এই কথাটার মানে কি, তাহলে যদি চিনিটার দাম আগে 100 টাকা ছিল, তাহলে এখন বেড়ে 120 টাকা হয়েছে। তাহলে আমি কথাটা ঘুরিয়ে লিখব, তাহলে লিখব যে বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায় কত না, 100 একক চিনি পাওয়া যায়। বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায় 100 একক। তাহলে যেহেতু আমাদের শতকরা বার করতে বলেছে, তাই আমি 100তে বার করব। প্রথমে আমি বর্তমানে 1 টাকায় চিনি পাওয়া যায়, নিশ্চয়ই কম হবে, 100/120 একক,
তাহলে শতকরায় বার করলে আমাদের হবে তাহলে 100 ইন্টু 100 বাই 120, এটা জিরো বেশি হয়ে গেছে, 120। তাহলে এটাকে একটু আমরা সিম্পলিফাই করলে কত হবে 250/3, এইটা একক। তাহলে আগে 100 একক চিনি পাওয়া যেত, এখন এইটা হচ্ছে। তাহলে কত কমাচ্ছে, চিনির খরচ কত কমাবেন, তাহলে কমাবেন তাহলে 100 মাইনাস 250/3 এত কমাবেন। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে হবে যে 50/3 মানে 16.23%। যেহেতু আমি 100 ধরেছি তাই আমি পার্সেন্টটা এখানে লিখতেই পারি। তাহলে অতএব দিয়ে লিখবে চিনির খরচ কমাবেন এত পার্সেন্ট, খরচ কমাবেন 16.23%। তার দিকের অঙ্কটা, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে সেটা হিসেব করতে হবে বলেছে। তাহলে অঙ্কটা করার ক্ষেত্রে একটু আমাদের দেখতে হবে কীভাবে করবো অঙ্কটা। যে প্রথমে ধরে নিই আমরা যে ধরি জলের আয়তন 100 ঘন একক, জলের আয়তনটা 100 ঘন একক, আমরা একক শুধু না লিখে ঘন একটা লেখা ঠিক হবে, এটা হচ্ছে জলের। এবার তাহলে বরফের আয়তন কি হবে, তাহলে বরফের আয়তন কত হবে, 10% বৃদ্ধি পায় বলেছে, মানে 100 ছিল 10% বৃদ্ধি পেলে 10, মানে 110 ঘন একক। এবার আমরা এটা ঐকিক নিয়মে একটু লেখার চেষ্টা করব। তাহলে 110 ঘন একক, 110 ঘন একক বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায়, আয়তন শর্টে লিখছি, হ্রাস পায় কত 10, মানে এইখানে ছিল 100 আর এখানে 110, বিয়োগ করলে 10 ঘন একক। তাহলে 110 ঘন একক বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় 10 ঘন একক। তাহলে একে কত হবে আর আমার 100তে কত হবে এটা বার করব। তাহলে একে নিশ্চয়ই কম হবে, তাহলে 10/110, আর 100তে হবে, 100তে কত হবে, তাহলে 10 ইন্টু 100/110। একটু কাটাকাটি করব আমরা, তাহলে 0 0 কাটবে, তাহলে হবে 100/11 ঘন একক, 9.1 ঘন একক। তাহলে কত হ্রাস হচ্ছে, তাহলে হ্রাস হচ্ছে, অতএব দিয়ে লিখবে, তাহলে হ্রাস হবে 9.1/11 এত পার্সেন্ট। চতুর্থ অঙ্কটা এরকম ভাবে, উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়ে গেছে। আগে উৎপলবাবু যে জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন, এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে সেটা হিসাব করতে হবে। তাই আমি অঙ্কটা এইভাবে করব, আমি দুটো বাটে ভাগ করে নিচ্ছি অঙ্কটা, একটা অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের আগে আর ধান বীজ ব্যবহারের পরে, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের পরে। তাহলে প্রথমে দেখো যদি খরচটার কথা ভাবি, তাহলে প্রথমে খরচ, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের আগে খরচ কত আর বর্তমান খরচ এইটা কত, এইটা আমরা একটু বের করব। তাহলে প্রথমে খরচ 100 টাকা হলে 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে 140 টাকা হবে নিশ্চয়ই। আর ক টাকা খরচ, আগে কত খরচ হয়েছিল না 1200 টাকা খরচ হয়েছে, তাহলে এইখানে কত হবে এটা একটা আমরা ধরে নিই। তাহলে এর সাথে এইটা আমাদের কি সম্পর্ক দেখতে হবে, যেহেতু খরচ বাড়লে বর্তমান খরচও বাড়বে, তাহলে এটা হচ্ছে আমাদের সরল সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে আমরা এরকমভাবে লিখব, তাহলে x = 140 × 1200, এইটা আগে হবে,
1200/100। একটু কাটাকাটি করব, দুটো জিরো কাটবে, একটা সলভ করব আমরা, একটু সলভ করলে হবে এটাকে 140 আর এটা 12 মাল্টিপ্লাই করলে হবে 1680, তাহলে হবে 1680 এই টাকাটা। কিন্তু এরপরে আমরা কি করব, ফলনের কথাটা ভাববো। অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের আগে ফলন আর বর্তমান ফলন। তাহলে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে সেক্ষেত্রে হবে এখানে যদি 100 হয় তাহলে এখানে হবে 155, যদি 55% বৃদ্ধি পেয়েছে। এইখানে 3000 টাকা, এইখানে ওয়াই আমরা ধরে নিচ্ছি। তাহলে একই রকম এর সাথে এটা সরল সম্পর্ক। তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে কত হবে 155 ইন্টু 3000/100। এইটাকে আমরা সলভ করলে হবে 4650, এটা 00 কেটে গুণ করলে এই টাকাটা হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, আগে এই টাকাটা খরচ হতো আর এখন ফলন থেকে ইনকাম হচ্ছে এই টাকাটা। তাহলে এই অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের আগে আয় কত হতো? 3000 টাকা তার ফলন পেত, খরচ হতো 1200 টাকা। তাহলে এইটা বাদ দিব 1200, তা এই টাকাটা হবে 1800 টাকা। আর বর্তমানে তার আয় কত হচ্ছে? বর্তমানে এই টাকাটা মাইনাস 1680, এইটা একটু আমাদের সলভ করলে 2970 টাকা হবে। একটি 2970 টাকা। তাহলে নিশ্চয়ই আগে আয় হতো এই টাকাটা, এখন আয় হচ্ছে এই টাকাটা। তাহলে তার আয় বেড়েছে। তাহলে কত বাড়বে? এইটা বিযুক্ত আয়। তাহলে আয় বাড়বে 2970 মাইনাস 1800, এই টাকাটা তার আয় বাড়বে। তাহলে আয় বাড়লে কত হবে? এটা সলভ করলে হবে 1170 টাকা। কি বোঝা গেছে? অঙ্কটা আমি আরেকবার রিপিট করছি। অঙ্কটা, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার আগে খরচ এইটা আর বর্তমান খরচ দিয়ে আগে কত খরচ হতো? 1200 টাকা, এখন কত হবে সেটা বার করব। ত্রৈরাসিক পদ্ধতিতে এটা সরল যেহেতু আছে, সরল সম্পর্ক, তাহলে 140 ইন্টু এটা, তাহলে অ্যান্সার হবে এটা। এরপরে ফলনের ব্যাপারটায়, এটা অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের আগে, এটা বর্তমান ফলন। তাহলে 155 যদি 55% বৃদ্ধি পেয়েছে, আর এখানে হবে 3000 টাকা, এইখানে কত? আচ্ছা আমরা এটা বের করে নিচ্ছি। তাহলে আগে আয় কত হতো? আগে আয় হতো 3000 মাইনাস 1200 মানে 1800 টাকা, আর বর্তমানে আয় কত হচ্ছে? এইটা বিযুক্ত এইটা সমান এইটা। তাহলে বাড়ছে, আগে আয় এই টাকাটা হতো, এখন আয় এই টাকাটা হচ্ছে, তার টোটাল বাড়ছে। তাহলে কত বাড়ছে বিয়োগ করলে এটা হবে আমাদের আনসার। 15 দাগের অঙ্কটা, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের কতটুকু পেয়েছেন সেটা আমাদের বার করতে হবে। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা ধরে নেব যে ওই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারটা কত আমরা ধরে নেব। ধরলাম মোট ভোটার হচ্ছে 100 জন। এবার ভোট পড়েছে কতজন? তাহলে ভোট পড়েছে 80%, মানে 100 জন যদি ভোটার হয় তাহলে 80 জনের ভোট পড়েছে। তাহলে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছেন? তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছেন প্রদত্ত ভোটের, মানে এই 80 এর 65%। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কত হবে? তাহলে 80 ইন্টু 65/100, এতটি। একটু সিম্পলিফাই করলে হবে 52। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 52। তাহলে এখানে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা কত পেয়েছেন। তাহলে তিনি শতকরা ভোট পেয়েছেন এতটি, অথবা এরকম ভাবে লিখব যে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 52%, যেহেতু আমরা 100 জন ধরেছি বলে।
16 দাগের অঙ্কটা, এবছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলা, 70% অঙ্ক এবং 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে এবং উভয় বিষয়ে এ প্লাস পায়নি, সেটা আমাকে বার করতে হবে। তাহলে অঙ্কে 85%, বাংলায় 85%, অঙ্কে 70% আর উভয় বিষয়ে 65% পেয়েছে। এবার আমাদের অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে 1 দাগের 16 দাগের একটা কি আছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন বার করতে হবে। টোটাল শিক্ষার্থী 120 জন, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কজন না 120 এর 65%, মানে 60/100, একটু সিম্পলিফাই করলে হবে 78 জন। তাহলে 1 দাগের অ্যান্সারটা হচ্ছে 78 জন। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন। 2 দাগের অঙ্কটার ক্ষেত্রে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন, এটা তো বাংলায় পেয়েছে, শুধু বাংলায় কত পেয়েছে, তাই শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস, তা বাংলায় হচ্ছে 85 আর উভয় বিষয়ে 65, সেটা আমাদের বাদ দিব, তাহলে কত হবে 20%। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 20%। তাহলে কতজন পেয়েছে, তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, তাহলে কত হবে 120 ইন্টু 20/100, একটু সিম্পলিফাই করলে তাহলে হবে 24 জন। 3 নম্বরটায় আছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, তাহলে শুধু অঙ্কে এ প্লাস কজন হবে, তাহলে ছিল 70% আর উভয় বিষয়ে 65, তাহলে বিয়োগ করবো নিশ্চয়ই, তাহলে 70 - 65, তাহলে বিয়োগ করলে হবে 5%। তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত হবে 120 ইন্টু 5/100, এতজন। তাহলে শূন্য কাটবে, 5 দুনে 10, 2 6, মানে 6 জন। তাহলে শুধু বাংলায় পেয়েছে এইটা আর শুধু অঙ্কে পেয়েছে এইটা। এবার 4 নম্বরটার ক্ষেত্রে বলছে উভয় বিষয়ে এ প্লাস পায়নি কজন। উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে এইটা, শুধু বাংলায় পেয়েছে এইটা আর শুধু অঙ্কে এইটা, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পায়নি, তাহলে এ প্লাস পায়নি কতজন হবে, তাহলে টোটাল 120, সেখান থেকে এগুলো যোগ করে দেবো, যোগ করে বিয়োগ করে দেবো, মানে 78 প্লাস এইটা, তাহলে অ্যান্সার হবে 12 জন। 17 দাগের অঙ্কটা, যে আমিনামির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেয়েছে, তাহলে আমিনামির বেতন শতকরা কত পরিবর্তন হয়েছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে ধরি আমিনামির বেতন প্রথমে আমিনামির বেতন ছিল 100 টাকা, এটা আমরা ধরে নেব। তারপরে কি বলেছে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে বেতন যদি 20% বৃদ্ধি পায় তাহলে পরিবর্তিত বেতন কত হবে, তাহলে পরিবর্তিত বেতন কত হবে, তাহলে 100 ছিল 20% বেড়েছে, তাহলে কত হবে 120 টাকা হবে নিশ্চয়ই। এরপরে 20% আবার হ্রাস পেয়েছে, মানে কমে গেছে, সেক্ষেত্রে পরিবর্তিত বেতন কত হবে। এখানে খেয়াল করবে এই 100 টাকার উপরে কিন্তু পরিবর্তন হবে না, 120 উপরে হবে। তাহলে সেক্ষেত্রে হবে যে 120 টাকা ছিল, তো 20% কম 20 থেকে কমবে, সেটা কমলে কত হবে -120 ইন্টু 20/100। একটু আমরা সিম্পলিফাই করবো, 0 0 কাটবে, 0 12 দুনে 24, তাহলে 120 - 24 মানে 96, এই টাকাটা 20% হ্রাস পেলে এই টাকাটা হয়েছে। তাহলে প্রথমে বেতন ছিল 100 টাকা, শেষমেশ তার বেতন হলো 96 টাকা, তাহলে তার বেতনটা কমেছে না বেড়েছে, নিশ্চয়ই কমেছে, তাহলে কমেছে কত
100 মাইনাস 96 4 মানে 4 টাকা। অ্যাকচুয়ালি শতকরায় যেহেতু আমরা 100 ধরেছি তাই আমরা পার্সেন্টেজ দিতে পারি। অতএব আমিন আমির বেতন কমেছে 4%। 18 দাগের অঙ্কটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হয়েছে আর প্রস্থটা 15% হ্রাস করা হয়েছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা বার করতে হবে। তাহলে এইটা আমাদের একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্যটা 15% বেড়েছে আর প্রস্থটা 15% কমেছে, তাহলে তার শতকরা ক্ষেত্রফল কিরকম পরিবর্তন হবে। তাহলে এরকমভাবে লিখব যে এটা প্রথমে আর এটা শেষে, মানে বৃদ্ধি পাওয়ার শেষে। তাহলে এখানে কি হয়েছে, তাহলে দৈর্ঘ্যটা কত ছিল, মানে দৈর্ঘ্যকে এল ধরছি, যে দৈর্ঘ্যটা ছিল 100 আর প্রস্থটাকে বি ধরছি, সেটা হবে এত একক ধরে নিই, এই দুটাকে আমরা ধরি লিখে দিই। তাহলে ক্ষেত্রফল কত হবে এই ক্ষেত্রে, 100 স্কোয়ার মানে এত বর্গ একক। এর ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্যটা কত হয়েছে 15% বেড়েছে, তাহলে নিশ্চয়ই 115 হবে এত একক, আর প্রস্থটা হবে 15% কমেছে মানে 85 হবে এত একক। সেক্ষেত্রে এর ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলটা হবে 115 × 85 এত বর্গ একক। তাহলে এটাকে একটু আমাদের সরল করলে হবে 9775 বর্গ একক। তাহলে এবার ক্ষেত্রফল এইটা আর এইটা তাহলে বেড়েছে না কমেছে, নিশ্চয়ই কমেছে। তাহলে কত কমেছে, তাহলে হ্রাস পেয়েছে নিশ্চয়ই, তাহলে সেটা হবে হ্রাস ইকুয়াল টু হবে বা শতকরা হ্রাস ইকুয়াল টু হবে যে হ্রাস বাই প্রাথমিক হ্রাস, প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%। তাহলে এটি সলভ করলে হবে ইকুয়ালে কত হবে 225 বাই প্রাথমিক ক্ষেত্রফল কত, একের পিঠে 4টা 0 ইন্টু 100। সলভ করলে দুটো 0 কাটবে আর 25 4 25 9 মানে 9/4% মানে 2.14%। তাহলে শতকরা হ্রাস এত বর্গ একক অথবা হ্রাস এত পার্সেন্ট। 10 থেকে অঙ্কটা এরকম আছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দিয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা যদি 780 হয়, কতজন শিক্ষার্থী প্রতিযোগিতায় নাম দেয়নি? কোনো প্রতিযোগিতায় একসাথে দুটোতে নাম দেওয়া হয়নি, এটা বলে দিয়েছে। তাহলে আমাকে শুধু আমরা বার করবো প্রথমে শুধু 100 মিটার রানে কতজন নাম দিয়েছে। শুধু 100 মিটার রান কত হবে, 20 - 5 মানে 15%, যেহেতু তিনটিতে 5% দিয়েছে সেই জন্য এটা মাইনাস করা হয়েছে। একই রকম শুধু 200 মিটারে আর লং জাম্পে আর তিনটিতে নাম দিয়েছে, এটা বের করে নিলাম। এরপরে মোট ছাত্রছাত্রী খেলায় নাম দিয়েছে কত পার্সেন্ট সেটা, তাহলে টোটালকে আমরা এটাকে যদি যোগ করেছি তাহলে যোগ করলে কত হবে, 5 5 10 20 20 30 35, তাহলে এই 35% শিক্ষার্থী খেলায় নাম দিয়েছে, এটা কি হয়েছে নাম দিয়েছে। এবার টোটাল শিক্ষার্থী যদি 100% হয় তাহলে নাম দেয়নি, তাহলে নাম দেয়নি কতজন হবে, তাহলে নিশ্চয়ই 100 বিযুক্ত 35 মানে 65%, এই পরিমাণ শিক্ষার্থী নাম দেয়নি। তাহলে যদি আমরা সংখ্যায় বার করি তাহলে সেটা কত হবে, তাহলে নাম দেয়নি কত হবে, টোটাল শিক্ষার্থী 780 ইন্টু এইটা মানে 65/100 এতজন। একটু আমাদের সিম্পলিফাই করলে হবে 507 জন। তাহলে 507 জন খেলায় নাম দেয়নি।